Bye bye. Betul nak? Betul tak? ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাই, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচন এলাকা, কথা এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আসি। এখানে আরো উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়াপুরের সম্মানিত সদস্য আবুল হায়ার ভাই, আর এখানে যিনারা আছেন সকলে আমাদের পরিচিত মুখ। আমাদের বিশেষ করা হয়েছে আমাদের প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম নেতা ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাজমুল হুদা বিপ্লব সাহেব, ডাক্তার নাজমুল হুদা বিপ্লব সাহেব ওনার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ, আমি ডাক্তার নাজমুল হুদা বিপ্লব আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবার আমি মূল প্রসঙ্গে আসি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রথমে আমি শ্রদ্ধা জানাই শহীদ ও আহত সহ সকল জুলাই যোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি সহমর্মিতা জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ স্কুলের আহত ছাত্রছাত্রীদের প্রতি। হাসপাতাল কর্তৃপক্ষকেও আমরা অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য, সাথে সাথে তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা জানেন আমি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশী। আমি এখানে উপস্থিত হয়েছি আমার রাজনৈতিক চিন্তাভাবনা এবং এলাকার উন্নয়নে আমার পরিকল্পনা জনগণের সাথে শেয়ার করতে। অবশ্যই মাধ্যম আপনারা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার আব্বাকে চিনতেন, বাসানী ন্যাপের অন্যতম নেতা, পরবর্তী জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার মোহাম্মদ ফরিদুল হুদা। তিনি ছিলেন একজন আড়ম্বরহীন নেতা। তৎকালীন সময়ে ঢাকা মেডিকেল থেকে পাশ করে উনার অন্যান্য বন্ধুদের মতো উনি বিদেশে চলে যাননি, কোনো কর্পোরেট বড় হাসপাতালে জয়েন করেননি, এমনকি সরকারি চাকরিতেও জয়েন করেননি, শুধু নিজের এলাকা থেকে অন্য জায়গায় চিকিৎসা দিতে হবে বলে। তো মেহনতি মানুষের সেবার ব্রত নিয়ে উনি রাজনীতিতে মন প্রাণ উজাড় করে দেন। কোনো লোভ লালসা তাকে বিচলিত করেনি, যে কারণে পরবর্তীতে মন্ত্রী হওয়ার পরে তাকে সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল। আমার চাচা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাহবুব হুদা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা। তাদের কোনো অর্থবিত্ত ছিল না, কিন্তু ছিল সম্মান এবং মানুষের ভালোবাসা। এগুলি আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করে রাজনীতিতে আসা, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি রাজনীতিতে জড়িত হই। স্টুডেন্ট লাইফে আমি ঢাকা মেডিকেল ছাত্র দলের সভাপতি ছিলাম। পরবর্তীতে সরকারি চাকরি হওয়ার পরে দলীয় রাজনীতিতে যেহেতু সরাসরি যুক্ত থাকা যায় না, আমি ডেবের রাজনীতিতে সক্রিয় ছিলাম, এখনো আছি, এবং বর্তমানে তো সাথে এলাকার রাজনীতিতে জড়িত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাবা চাচার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে আসি। ওনাদের মধ্যে রাজনীতি আমার পেশা নয়, নেশা। এলাকার লোকজনের দুঃখ দুর্দশা লাঘব ও তাদের জীবনমান সহজ করার অভিপ্রায়ে আমার নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা। এখানে আমি একটু বলি যে একজন নেতার কাজ কি? একজন নেতার কাজ হবে একজন ম্যানেজারের মতো, উনি সবকিছু ম্যানেজ করবেন। একজন নেতা গিয়ে দৌড়ে ওই এলাকায় যাবে, ওই গ্রামে যাবে, ওই ইউনিয়নে যাবে, এটা তো নেতার পক্ষে, একজনের পক্ষে 1000টা কাজ করা সম্ভব না। নেতা ম্যানেজারের মত কাজ করবেন, ওনার কাজ হবে অন্যদের কাজগুলি সমন্বয় করবেন, কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে তার প্রতিকারের ব্যবস্থা নেবেন, এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে সকলের পরামর্শ মতো নতুন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করবেন।
আমি এই ব্যাপারে কিছু মাস্টার প্ল্যান করছি এবং অলরেডি এর মধ্যে কাজ করে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রথম শর্ত প্রশাসনের নিরপেক্ষতা ও প্রশাসনের উপর মানুষের বিশ্বাস ও আস্থা। আমি কিন্তু সবসময় বলি যে প্রশাসন বিচার এই দুটো জিনিস ঠিক হয়ে গেলে এই দেশের মানুষ অটোমেটিক সবাই আমরা লাইনে চলে আসবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিয়াজু করে স্থানীয় প্রশাসনকে জনবান্ধব করার চেষ্টা করব, যাতে দুর্নীতি ও চাঁদাবাজরা এলাকায় প্রশ্রয় না পায়। চেষ্টা করব এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, এমনকি মসজিদের ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রতিটি ইউনিয়নে শক্তিশালী নাগরিক কমিটি গঠন করার, যারা নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে প্রাথমিক ভূমিকা পালন করবে। কারণ আমার যে কোনো একটা ছোটখাটো সমস্যার জন্য গিয়ে দৌড়ে আমি থানায় যাব, ইউনিয়নের কাছে যাব বা জেলা পরিষদে যাব, এটা আমি মনে করি না। আমার লোকাল একটা শক্তিশালী কমিটি হওয়া উচিত, যারা এই ডিসিশনগুলি নিবেন। যদি কোনো কারণে সম্পূর্ণ সমাধান না হয়, তখন পরবর্তীতে উনাদের পরামর্শ মতোই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে। আইনের শাসন প্রতিষ্ঠার সাথে সাথে আসে শিক্ষার প্রসঙ্গ। শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের পাশাপাশি কারিগরি শিক্ষার বিস্তারে গুরুত্ব আরোপ করব। কারণ বেকার শিক্ষিত শ্রেণীর চেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর অতি সহজে দেশ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং হচ্ছেও। আমরা কিন্তু এই ব্যাপারে অনেকটা পিছিয়ে যাচ্ছি। এমনকি ইন্ডিয়ার কাছ থেকে আমাদের লোকজন টেকনিক্যাল না হওয়ার কারণে একটা লেভেলে বেশি স্যালারি পাচ্ছে না। বিদেশে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের সবসময় আনস্কিল হিসাবে যেতে হচ্ছে। যদি আমরা স্কিল জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারতাম, অনেক অনেক ভালো হতো। এমনকি আমাদের যে নার্স যাচ্ছে, এই নার্সগুলি মিডল ইস্টের, যেটা আমি বলি সবসময় বলি, মিডল ইস্টের নার্স যাচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ফিলিপিনি। আমরা কিন্তু এটাও বলতে পারি যদি এটা ইয়ার ব্যাপার না যে ধর্মীয় ইয়াতে যে কলেমা পড়ার জন্য তোমরা বাংলাদেশি উদ্যোগ করো। যেমন একটা স্লোগান দিয়ে ইয়ে বলতেছিল যে হালাল সাবান নিয়ে বাংলাদেশে এক সাবান কোম্পানি কিন্তু প্রচুর ব্যবসা করে গিয়েছে। আমরা কিন্তু তাদের বলতে পারি, কিন্তু এই জন্য আমাদের দরকার স্কিল ম্যান পাওয়ার। স্কিল ম্যান পাওয়ার বললে আমরা বিদেশে তাদের সাথে লিয়াজু মেনটেন করে যোগাযোগ করতে পারি, যাতে তারা আমাদের লোকজনকে বেশি বেতনে নেয়। এই জন্য আমাদের কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া বিশেষ জরুরি। সুশাসন ও শিক্ষার পরে আসে যোগাযোগ ব্যবস্থার সাথে সাথে, কারণ সুন্দর যোগাযোগ নেটওয়ার্ক একটি এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি। আশুগঞ্জ দেশের অন্যতম নদী বন্দর, সরাইল নদী বন্দর আছে, পাশাপাশি রয়েছে ব্যাপক কৃষি জমি, হাওর। এসব এলাকার অর্থনীতি ঠিক রাখতে রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের রেট উন্নত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে, যার কাজ এখন অবশ্য অন্যদের সাথে আমিও চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমানে অপরিকল্পিত নগরায়ন ও স্থাপনা নির্মাণের ফলে জলাভূমির বিনাশ হচ্ছে, জলাবদ্ধতা দেখা যাচ্ছে। গতকালকে বৃষ্টি ব্রাউনবারে তার অন্যতম একটা প্রমাণ, কারণ আমাদের কোনো কিছু প্ল্যান মাফিক হচ্ছে না। তো যদিও এটা ব্রাউনবারে শহর, কিন্তু সব জায়গায় আমাদের একই অবস্থা। শেষ মৌসুমে ব্যাহত হচ্ছে পর্যাপ্ত সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের উন্নয়নে পুনরায় নিয়মিত খাল খনন করে আধুনিক সেচ ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক চেষ্টা করব। সেচ ব্যবস্থার আধুনিকায়নে মাহবুল হুদার করা সবুজ প্রকল্প এর আধুনিক সম্প্রসারণেরও চেষ্টা করে যাব। নদী বাঙ্গন কবলিত এলাকা, বিশেষ করে পানিশ্বর সহ বাঙ্গন কবলিত উপকূলে সরকারি ব্যবস্থাপনায় বেড়িবাঁধ নির্মাণের সর্বোচ্চ চেষ্টা থাকবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশের বিদ্যুতের সিংহভাগ উৎপাদিত হয় আশুগঞ্জে। এমনকি আমাদের গ্যাসের উৎপাদনও সরাই সহ ব্রাহ্মণবাড়িয়ায় বেশি, অথচ আমরা নিয়মিত লোডশেডিং এর শিকার হচ্ছি গ্যাস রেশনিং এরও। যদিও এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবু আমি মনে করি আমরা যথাযথভাবে চাইলে ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে সদর, সরাইল, আশুগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ আমাদের পাওয়া আমাদের অধিকার। এ ব্যাপারে আমাদের জোরালো বক্তব্য থাকতে হবে বলে আমি মনে করি। বর্তমানে ঢাকা সিলেট, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে সরাইল আশুগঞ্জ অংশ হেভি ট্রাফিকের জন্য দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশ্বরোড মোড়ে
একটি আধুনিক ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়াও যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে আধুনিক বাস স্ট্যান্ডের পাশাপাশি ট্রাক টার্মিনাল ও টেম্পো স্ট্যান্ড করারও চিন্তা ভাবনা করছি। এছাড়া আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া ছেলে মেয়েদের বিনোদনের বড়ই অভাব, এই জন্য চিন্তা আছে যে আশুগঞ্জ সরাইলে সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ চেষ্টা থাকবে, সরকারি ব্যবস্থাপনায় না হলেও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে হলেও অন্তত 2টা শিশু পার্কের ব্যবস্থা করার চেষ্টা করা। পরিশেষে বলতে চাই, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন। এখানে প্রতিটি আসনে অনেক যোগ্য প্রার্থী রয়েছে নির্বাচন করার জন্য। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, দলীয় অনুমোদন, সর্বোপরি আল্লাহর ইচ্ছার দলীয় মনোনয়নও নির্বাচিত হওয়া নির্ভর করবে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে আমি আমার পিতার পথ অনুসরণ করে জনকল্যাণে কাজ করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সাথে থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে।